না, তার বাবার বলা কথাগুলো একটুও মিথ্যা না। সত্যিই তো, এমন তেল চুকচুকে হালকা কালো মুখমণ্ডল, এলোমেলো অগোছালো চুল, সারা বছরে দুই একবার হাতে মুখে সাবানের স্পর্শ হয় না। না আছে ভালো পোশাক, না আছে পড়াশোনা, আর না আছে সৌন্দর্য। কি দেখে তাকে কেউ পছন্দ করতে যাবে? আর দেওয়ান বাড়ির মেয়ে পাখির চোখ দুটোও পাখির মতো, ব্রুগুলো কত সুন্দর, কত সুন্দর করে কথা বলে। বকুল ভাইয়ের সাথে দুজনকে খুব সুন্দর মানাবে। ময়নার মনে কখন কি হচ্ছে তা সে নিজেও জানে না। একবার মনে হচ্ছে এত কিছু সহ্য না করে মরে যেতে, আবারও মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুঁড়ে অনেক দূরে চলে যেতে। কিন্তু সে তো লেখাপড়া কিছুই জানে না, তাহলে কিভাবে দূরে একা জীবন গড়বে সে? দূরে চলে গেল এই স্মৃতিগুলো তাকে তাড়া করবে। তার চেয়ে ভালো মরে যাওয়া, হ্যাঁ এটাই সহজ উপায়। তাছাড়া ময়নার চোখের সামনে বারবার বকুল আর পাখির হাত ধরার দৃশ্য ভেসে আসে। সে তো মন থেকে কিছুতেই বকুলের পাশে পাখিকে মেনে নিতে পারছে না। কিভাবে ভুলবে এই ঘটনা? কেন সে গেল ওখানে? নিজের ওপর নিজের রাগ ঝাড়ছে সে। বাইরে থেকে কুসুম ময়নাকে ডাকে, কিন্তু ময়না কোনো রকম নিজেকে স্বাভাবিক করে যাবে বলে জবাব দেয়। কিছুক্ষণ পরে আলাল দুলাল দুই ভাই এসে ময়নার গা ঘেঁষে বসে আর ময়নাকে বলে, আপা জানিস আমার না অনেক খিদা লাগছে। ভাইয়ের এই সামান্য কথায় ময়নার অন্তর জ্বলে ওঠে। সে আজ এইসব কথা ভাবতে ভাবতে রান্না করতে যায়নি। ময়না আলাল দুলালের মাথায় হাত বুলিয়ে দিয়ে ময়না বলে, তোরা একটু খেলতে যা, আমি এক্ষুনি আলু ভাতে দিয়ে ভাত রান্না করছি। তোমার রান্না করতে হবে না, মা রান্না করেছে। ভাতের থালা হাতে বিদ্যুৎ কথাগুলো বলে, কিরে তাহলে তোরা না খেয়ে আছিস কেন? আপারে আজকে একটু খাইয়ে দিবি? ময়না পাথরের মূর্তি হয়ে গেছে মনে হচ্ছে। মনটা যে হু হু করে কেঁদে উঠেছে তার। দুলাল আবারও বলে, দে না রে আপা, কতদিন আদর করে খাইয়ে দিস না। কিরে আপা দিবি না? এবার ময়নার চোখ দুটো জলে ভিজে যায়। সে আলাল দুলালকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। বিদ্যুৎ তখন বলে ওঠে, আমি তো আর ভাই না, আমাকে জড়িয়ে ধরার কেউ নাই। ময়না বিদ্যুতের অভিমান বুঝতে পেরে তাকেও বকে টেনে নেয়। ভাত মাখিয়ে দুলালের মুখে প্রথমে দিতে যায়, কিন্তু দুলাল বলে, আচ্ছা আপা বলতো এখানে সবচেয়ে বড় কে? কেন আমি? তাহলে সবার আগে তুই খাবি, তারপর আলাল, আর তারপর আমি। ময়না আবারও বুঝতে পারছে তাকে খাওয়ানোর জন্য তার ছোট আদরের ভাইগুলো এইসব করছে। মাত্র কিছু সময় না খেয়ে থাকার জন্য ভাইদের এমন কৌশলে খাওয়ানো দেখে ময়নার ভুল ভেঙে যায়। আলাল দুলাল বিদ্যুৎ সবাই মিলে ময়নাকে খুব আদর করে খাইয়ে দেয়। ময়নাও তাদের মুখে খাবার তুলে দেয়। পুরো দিনের সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষে শেষ হয়ে যায়। চম্পা বেগম বাইরে থেকে দৃশ্যগুলো দেখে চোখ মুছে নিলেন। তিনিও 7 ভাইয়ের আদরের চম্পা বোন ছিলেন, কিন্তু বর্তমানে সব ভাইয়েরা বিয়ে করে যে যার সংসার নিয়ে এত ব্যস্ত যে তাদের চম্পা বোনের কথা দিব্যি ভুলে গেছে। আসলে এই বুদ্ধিটা চম্পা বেগম আলাল দুলালকে শিখিয়ে দিয়েছিল। রাতের বেলা ময়না নিজের মায়ের ঘরে যায়। চম্পা বেগম অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় নাকি সেই চিন্তায় বিভোর ছিলেন। ময়নার উপস্থিতিতে তিনি চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ আম্মা, কি বলবি? বিকালে আলাল দুলালের আমার প্রতি এমন ভালোবাসা দেখে আমার ভুল ভেঙে গেছে। আমি ওদের বড় বোন, মা বাবা হিসেবে তোমাদের যেমন দায়িত্ব রয়েছে ওদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবার, ঠিক তেমন দায়িত্ব আমারও রয়েছে। কি হয়েছে রে মা? হঠাৎ করে এভাবে কথা বলছিস যে? আম্মা, আমার বয়স প্রায় 21-22 বছর। আব্বার যা চলার অবস্থা তাতে করে আরো কয়েক বছরও আমার বিয়ে দিতে পারবে না। আর যদি কখনো বিয়ে হয়ও তবুও দেখা যাবে বয়স্ক বৃদ্ধ, অথচ বউ সন্তান আছে এমন কারো সাথেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শফিক হাজিকে বিয়ে করব। চম্পা কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু ময়না থামিয়ে দিয়ে বলে,
আম্মা, আমাকে বলতে দাও আগে। এমনিতেও আমার জীবনে তেমন ভালো কেউ আসবে না, তাই আলাল দুলালের ভবিষ্যতের জন্য হলেও শফিক হাজীকে বিয়ে করা সবচেয়ে ভালো বুদ্ধি। 2 বিঘা জমি আর পুকুর থাকলে আলাল দুলাল সারা জীবন সুখে থাকবে। আর আমার এমন অবদানের কথাও নিশ্চয়ই তারা ভুলে যাবে না। আমি শফিক হাজীকে শর্ত দিব, আগে জমি রেজিস্ট্রি করে দিবে, তারপর বিয়ে। ময়না, তুই যাই বলিস না কেন, আমি কখনো তোর এমন সিদ্ধান্তকে মানি না। ওই দুশ্চরিত্র লম্পটের হাতে তোকে কিছুতেই তুলে দিব না। আম্মা, তুমি আমার মতো করে পুরো রাত আগে ভাবো, তারপর কাল সকালে তোমার সাথে কথা হবে। ময়না নিজের ঘরে আসার সময় খেয়াল করে কুসুম এদিকে ওদিকে তাকিয়ে কোথাও যেন যাচ্ছে। হয়তো প্রস্রাব পায়খানা করতে যাচ্ছে ভেবে ময়না নিজের ঘরে চলে আসে, কিন্তু তার কেন যেন মনে হয় কুসুম এভাবে চোরের মতো কেন এদিক ওদিক তাকালো। কিন্তু পরক্ষণে ময়নার মনে অন্যান্য নানান রকম চিন্তা চলে আসে, তাই এইসব কুসুমের ভাবনা বাদ দেয়। কেটে যায় আরো কয়েকদিন। ময়নার উদ্ভট চিন্তা ভাবনার বিপক্ষে কঠোরভাবে দাঁড়িয়ে আছে চম্পা। সে কোনোভাবেই ময়নার সাথে এমন কিছু ঘটতে দিবে না। আকবর আলী প্রতিদিন চম্পাকে মারধর করে। এদিকে কুসুম শফিক হাজীর ফাঁদে পা দিয়েছে। শর্ত ছিল, যদি কুসুম তার দেনমোহরের টাকা ফেরত পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ওই গ্রামের প্রধান নামে দালালের পিছে। কুসুম একদিন তো কোর্টেও গিয়েছিল। খুব তাড়াতাড়ি একটা দিন ধার্য হবে, সেই দিন অল্প হলেও কিছু টাকা হাতে পাবে কুসুম। সেই টাকা শফিক হাজীকে দিয়ে আবারও সময় ধার চাইবে। কথা কখনো চাপা থাকে না। ময়না আর শফিক হাজীর বিয়ে হবে হবে না, এই চক্করের কথাগুলো শফিক হাজীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আর কুসুমের দেনমোহর পরিশোধ করার সময় খুব নিকটে এসেছে, এটাও শফিক হাজী জানতে পারে। আর তাই তো এখন সারাক্ষণ চাপের ওপর রাখে আকবরকে। আকবরও লাল পানি খাওয়ার লোভে প্রতিনিয়ত ময়নাকে বাজে বাজে কথা বলে গালিগালাজ করে। অন্যদিকে বকুলের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। সারাক্ষণ বকুল ফোন হাতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে ময়নাদের বাড়ির পিছনে আসে। ময়নাকে আকবর আলী সারাক্ষণ বকাঝকা করে, সেগুলো সে শুনতে পায়। আর ময়না বিভিন্ন কাজে বাইরে গেলে বকুলকে দেখে লজ্জা পায় এবং ইতস্তত বোধ করে। এর মধ্যে শফিক হাজী গ্রামের কিছু মাতব্বরদের সাথে নিয়ে আকবরকে পাকড়াও করে। টাকা শোধ না করলে তার বাড়ি দখল করার হুমকি দেয়। আকবর আলী সবাইকে বলে, আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে সে বাড়ি ছেড়ে দিতে চায়। এত কিছুর মধ্যে আবার দুলালের হঠাৎ করে পেট ব্যথা শুরু করে। গত কয়েকদিন থেকে পেটের ডান পাশে অসহ্যকর ব্যথার পাশাপাশি জ্বর এবং বমি হচ্ছে। দুলালের কষ্ট কোনোভাবেই দেখা যায় না। কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ, শুধুমাত্র মাথায় পানি দেওয়া আর এই গাছের জাল, ওই গাছের পাতা ইত্যাদি পিষে সিদ্ধ করে খাওয়ানো হচ্ছে। একদিন বকুল ফোনে কথা বলার সময় দুলালের কান্না শুনে বাড়ির ভিতর আসে। দুলালের অবস্থা দেখে সে বুঝতে পারে দ্রুত হাসপাতালে না নিলে অনেক বড় ক্ষতি হতে পারে। বকুল চম্পাকে বলে, চাচি, দুলালকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান। সরকারি হাসপাতালে খুব বেশি টাকা লাগবে না। আমি সন্ধ্যার পরে আবারও একবার এসে কিছু টাকা দিয়ে যাব। আপনারা সকালে দুলালকে নিয়ে ডাক্তার দেখাতে যায়েন। বকুলের টাকা ময়না কিছুতেই নিবে না, আর কোনো করুণা সে চায় না। ময়না পাশের গ্রামের বকরি কেনা বেচা করে এমন কসাইয়ের বাড়িতে গিয়ে তাদের বকরিগুলো বিক্রি করার কথা বলে আসে। কসাই বকরির বর্ণনা শুনে সকালে তাদের বাড়িতে আসার কথা বলে। ময়না বাড়ি ফেরার পথে দেখা হয় মোহনের সাথে। মোহন ময়নাকে দেখা মাত্রই তাকে চিৎকার করে ডেকে বলে, আরে ময়না, ও ময়না, কেমন আছো? ময়নার এসব ছেলে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। আর এমন অবস্থায় তো
কারো সাথে আজাইরা কথা বলার কোনো ইচ্ছেই নেই। ময়না তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। পিছনে থেকে মোহন ছুটে এসে তার সাথ ধরে। ময়না, কেমন আছো বললে না যে? ভালো আছি। কোথায় গেছিলে? কসাইয়ের বাড়িতে। কেন? এত প্রশ্নের জবাব দিতে বাধ্য না। ময়না, তোমার সাথে একটা কথা ছিল। এত কথা বলার পরেও আরো কথা আছে? আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। আর গরিব মেয়েদের পিছনে পিছনে এভাবে আসবেন না। হয়তো এটা দেখে গ্রামের মানুষ আবারও খারাপ কথা বলে বেড়াবে। আর আপনারও পছন্দের কোনো মেয়ে থাকলে সেও আপনাকে ভুল বুঝতে পারে। তাই আমার সাথে না আসলে খুশি হব। ময়না কথাগুলো বলে হন হন করে চলে যায়। আর মোহন তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সন্ধ্যাবেলা বকুল আসে কিছু টাকা নিয়ে, কিন্তু ময়না সাফ জানিয়ে দেয় এই টাকা তাদের দরকার নেই। নিজেদের যা কিছু আছে তা দিয়ে দুলালকে সুস্থ করবে তারা। সাথে এটাও বলে যেন এই টাকা দিয়ে তার সুন্দরী বইয়ের জন্য কিছু কিনে নিয়ে যায়। ময়না কখনো এভাবে কর্কশ ভাষায় কথা বলে না। হঠাৎ এভাবে কথা বলায় বকুল ভীষণ লজ্জা পায়। বকুল মনে মনে ধরে নেয় চারিদিকের এত এত অশান্তি হওয়ার জন্য ময়নার মন মেজাজ ঠিক নেই, তাই হয়তো এইভাবে বলেছে। ময়না এমনই কালো, তার ওপর এত অশান্তি। চিন্তায় অনাহারে থেকে সে আরো শুকিয়ে যায়। আর অতিরিক্ত মানসিক চাপের কারণ হচ্ছে বকুলের বিয়ে। এই বিয়ে উপলক্ষে সারাক্ষণ পাড়ায় মানুষের গুনগুন কথা। ময়নাকে দেখলেই খোঁচা মেরে বাজে কথা বলা লেগেই আছে। ময়না সহ্য করতে পারছে না। সে এই 10 দিন অপেক্ষা করার পরে যে কোনো একটা সিদ্ধান্ত নিবে। খুব সকালে কসাই বকরি দেখতে আসে। সারা রাত কান্না করার পরে মাত্র দুলাল ঘুমিয়েছে। বাড়িতে কোনো ছেলে মানুষ নাই ভেবে কসাই ইচ্ছে মতো দাম কম বলে। ময়না চম্পা দর কষাকষি করেও তেমন লাভ করতে পারছে না। পারবেই বা কিভাবে? কসাই জানে তাদের টাকার দরকার, আর সে চলে গেলে বিপদ তাদেরই। তাই তো সুযোগ বুঝে দাম করেছে। ময়না ভেবে দেখে আজ যদি বকরি বিক্রি না হয় তাহলে সামনে হাটে বিক্রি করতে হবে। আর সামনের হাট আসতে এখনো 3 দিন বাকি। অনেক চিন্তা ভাবনা করে চম্পা 2টা বকরি ছেড়ে দেয়। হাতে পায় 4000 টাকা। ময়না সকল জোগাড় যন্ত্র করে নেয়। কুসুম ভাত চড়িয়েছে। রান্না শেষ হলে খেয়ে তারা হাসপাতালে যাবে। সেখানে আরো কত বিপদের সম্মুখীন হতে হবে কে জানে। শফিক হাজি আকবরকে মারার হুমকি দেওয়ার জন্য সে গ্রাম ছেড়ে পালিয়েছে। গত কয়েকদিন থেকে সে বাড়ি ফিরেনি। দুলালকে নিয়ে গাড়িতে ওঠার সময় শফিক হাজির লোক সেখানে উপস্থিত হয়। তারা ময়না এবং চম্পার থেকে টাকার দাবি করে পথ আটকায়। টাকা ছাড়া তাদের 1 মা নড়তে দিবে না বলে শাসায়। এবার রাগে ময়নার মাথা বিগড়ে যায়। পাশের পুঁই শাকের জাংলা ভেঙে একটা বাঁশের খুঁটি হাতে নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, কে টাকা নিবি? আয় নিয়ে যা। লোকগুলো ময়নাকে এভাবে এগিয়ে আসতে দেখে পিছনে সরতে শুরু করে। ময়না আবারও বলে, মনে করিস তোদের লম্পট হাজের মতলব বুঝি না? ইচ্ছে করে আমাদের ফাঁসাতে এইসব করেছে, আর এখন আসছে টাকা নিতে। আয় সামনায়, সবগুলোকে খুন করে জেলে গিয়ে আরামে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমরাও হাজিকে গিয়ে বলবো, দেখি তোর কত জোর হয়েছে। বলে লোকগুলো চলে যায়। চম্পার বুক ভয়ে কেঁপে ওঠে। একে তো বাড়িতে পুরুষ মানুষ নেই, তার ওপর ময়নার এমন সাহস দেখানো। নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে চলেছে। যাই হোক, ওরা দ্রুত দুলালকে নিয়ে হাসপাতালে যায়। কুসুম আর মঞ্জুরা বেগম বাড়িতে আছে। বিকেলে শফিক হাজি একবার এসে মঞ্জুরা বেগমকে জিজ্ঞেস করে গেছে তার টাকা কবে দিবে। কিন্তু মঞ্জুরা বেগম শুধু অনুরোধ করে, আরও সময় চায়, এবং কুসুম তাদের হাজিরার পরে টাকা দেওয়ার আশ্বাস দেয়। ময়না আর চম্পা সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না দেখে মঞ্জুরা বেগমের মন আনচান করতে শুরু করে। কিভাবে তাদের খবর পাওয়া যাবে? আর যদি এখন রাস্তায় থাকে
তাহলেও শফিক হাজির লোক তাদের ক্ষতি করতে পারে। তিনি ছুটে যান বকুলের বাড়িতে। বকুলের বাড়িতে বিয়ে উপলক্ষে নানান কাজের হিড়িক লেগেছে। বকুলের মা মঞ্জুরা বেগমকে তেমন পছন্দ করেন না, তবুও বাড়ির ওপর গেছে তাই সম্মান রক্ষার্থে বসতে বলেন। কিন্তু তিনি না বসে বকুল কোথায় জিজ্ঞেস করেন। বকুলের মা সাফ বলে দেয় বকুল বাড়িতে নেই, কোথায় গেছে তাও জানে না। বকুলের বাবা মঞ্জুরা বেগমকে দেখে তাদের বাড়ির কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। এই যেমন ঘরবাড়ি পরিষ্কার করা, কাপড় কাচা, মশলা বাটা ইত্যাদি। সাথে কুসুমকে আসতে বলে, বিনিময়ে টাকা এবং খাবার দিবে। মঞ্জুরা বেগম কাজের জন্য সম্মতি জানিয়ে হতাশ মনে ফিরে আসতে নিলে বাড়ির বাইরে বকুলকে দেখে। সাথে আরও কয়েকজন বকুলের সমবয়সী ছেলে আছে। বকুলকে দেখে মঞ্জুরা বেগমের মনে শান্তি ফিরে। তারপর সে সবকিছু খুলে বললে বকুল পাশের বাজার পর্যন্ত যাওয়ার জন্য উগ্রত হয় আর মঞ্জুরা বেগমকে নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে বলে। ময়নার চম্পা হাসপাতালে আসার পরে দেখে সেখানে তার নানান বাড়ির এলাকার একজন কাজ করে। চম্পার বাপের এলাকার কাউকে পেয়ে সামান্য ভরসা পায়। এতক্ষণ তারা তো বুঝতেও পারছিল না কোথায় নিয়ে যাবে, কাকে কি বলবে। ওই লোকের সহযোগিতায় ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করা ও রিপোর্ট বের করা সম্ভব হয়। রিপোর্টে দুলালের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করলে ভালো হবে, তবে সব কিছু মিলিয়ে প্রায় 10-12 হাজার টাকা লাগবে। কাছে যে টাকা ছিল সেগুলো রিপোর্ট করাতে আর ওষুধ কিনতেই শেষ হয়ে গেছে। সামান্য কিছু হাতে আছে, এটা দিয়ে কাল পর্যন্ত থাকতে হবে তাদের। দুলালের অবস্থা বেগতিক হওয়ার জন্য আজ তাদের হাসপাতালে থাকতে হবে। আপাতত কিছুদিন ঔষধ খাইয়ে সুস্থ করবে, আর টাকা পয়সা হলে পরে এসে অপারেশন করাবে বলে তারা সিদ্ধান্ত নেয়। আলাল বাড়িতে বসে বসে দুলাল সহ মা বোনের পথের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাত গভীর হওয়ার পরেও তাদের বাড়ি ফেরা না দেখে ঘরে গিয়ে কান্না শুরু করে। তখনই বাইরে মঞ্জুরা বেগমকে কারোর সাথে কথা বলতে শুনতে পেয়ে ছুটে ঘরের বাইরে চলে আসে। কয়েকদিন পরে আজ আকবর বাড়ি ফিরে ঘরে চম্পাকে না দেখে তার মাকে জিজ্ঞেস করতে গেছে। মঞ্জুরা বেগম নিজের ছেলেকে বকাঝকা করে করে সবকিছু বলছেন। আলাল আবারও নিষ্প্রাণ হয়ে নিজের ঘরে চলে যায়। মঞ্জুরা বেগম অনেকক্ষণ গালিগালাজ করার পরে ধারাম করে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। বাইরে অন্ধকারে আকবর কি করছে তা দেখার মতো সময় কারণে বকুল তার বন্ধুদের নিয়ে বাজারে বসে থেকে থেকে অতিষ্ঠ হয়ে গেছে। যে গাড়ি আসছে সেই গাড়িতেই বকুল খুঁজে দেখছে ময়নারা আছে নাকি। মোহন অনেক আগে বকুলের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এসেছে। অন্য বন্ধুরাও বাড়ি ফেরার জন্য তাড়া দিচ্ছে। বকুল মনে মনে ভাবে কাল সকালে একবার ময়নাদের বাড়ি যাবে, যদি না ফিরে থাকে তাহলে হাসপাতালে গিয়ে খোঁজ নিবে। আকবর আলী বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে নিজের নিয়তির নির্মম পরিহাসের কথা চিন্তা করে চোখের পানি ফেলে। যমজ দুই ছেলের একজনের কি অবস্থা সেটা বাবা হয়েও সে জানে না। কতটা অপদার্থ বাবা সে। তিনি ধীরে ধীরে আলালের ঘরে আসে। কাউকে ঘরে আসা দেখে আলাল চোখ বন্ধ করে নেয়, যেন কেউ বুঝতে না পারে সে জেগে আছে। আকবর আলী আলালের শিউরে বসে আলালের মাথায় স্নেহের পরশে হাত বুলাতে বুলাতে বলে, বাজান রে, আমাকে তোরা মাফ করে দিস। আমি তোকে অকৃতজ্ঞ বাপ, কখনো তোকে ভালো মন্দের খবর নিনি। সংসার সন্তান কোন দিকে নজর ছিল না। বদ অভ্যাস আমাকে পশুর চেয়ে নিকৃষ্ট করে দিয়েছে। আমার পোলার বিপদের দিনে আমি বাপ হয়ে কাছে নেই, এর চেয়ে খারাপ আর কি হতে পারে। তোরা যখন ছোট্ট ছিলি তখন প্রথম ডাকটা আব্বা ছিল। তোদের মুখে আব্বা ডাক শুনলে সুখে বুক ভরে যেত। আজ কতদিন তোরা আমাকে মন থেকে ডাকিস না তা আমি বুঝছি, আর আজ তোদের কাছে সেই আব্বা জীবিত থেকেও মরার মতো। জানি
তোরা আমাকে বাপ হিসেবে আর সম্মান দিস না। আমি সম্মান পাওয়ার মতো কেউ না। কাল সকালে আমি যাব, আমার পোলাকে সুস্থ করতে যাব। আমি নিজের রক্ত বিক্রি করে হলো আমার ছেলেকে বাঁচিয়ে আনব। আকবর আলী আলালের কপালে কয়েকটি চুমু দিয়ে অতি সাবধানে আবারও ঘরে থেকে চলে আসে। আলাল গুমড়ে গুমড়ে কান্না করছে। আসলে তারা তাদের বাপকে ঘৃণা করত। দিনকে দিন মায়ের ওপর এবং তাদের ওপর দায়িত্বহীনতা আর অত্যাচার থেকে আপনা আপনি ঘৃণা চলে এসেছে। সেই সকালে সামান্য কিছু খেয়ে এসেছে ময়না আর চম্পা। তারপর থেকে রাত অবধি কিছু পেটে পড়েনি। ময়না নানার বাড়ির পাশের লোকটা সন্ধ্যাবেলা চলে গেছে। দুলালের পাশে চম্পা বেগম বসে আছে, আর ময়না কিছু খাবার কেনার জন্য বাইরে এসেছে। চারিদিকে কত শত মানুষের ভিড়। রাতের বেলাও দিনের মতো লাইটের ফকফকা আলোয় চারিদিকে পরিষ্কার দেখা যাচ্ছে। ময়না সামনের দোকানের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। রাস্তায় 5-6 জন ছেলে ময়নার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। তাদের চোখে ময়নার চোখ পড়তেই ময়না অপ্রস্তুত হয়ে যায়। বুক দুরু দুরু করতে শুরু করে। তবুও সাহস সঞ্চয় করে তাদের উপেক্ষা করে এগিয়ে যেতে একজন বলে ওঠে, দোস্ত, পোশাক দেখে মনে হচ্ছে বুনো ফুল। দেখতে তেমন সুন্দরী না হলো মজাটা কিন্তু সেই হবে। মনে হচ্ছে একাই আছে, চল আমরা সাথে হয়ে বুনো ফুলের ভ্রমর হই। ময়না লোকগুলোর খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে পিছু হটতে নিলে অপর প্রান্ত থেকে কেউ একজন বলে ওঠে, ভুল ভেবেছিস তোরা, ফুলটা একা না, ফুলের সাথে ভ্রমর আছে। কণ্ঠটা ময়নার কাছে কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছিল। তাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে সেখানে মোহন উপস্থিত। আসলে মোহন বকুলের কাছে মিথ্যা বলে সোজা হাসপাতালে চলে এসেছে। হাসপাতাল থেকে গ্রামের বাজারের দূরত্ব অনেক। পথিমধ্যে কোনো বিপদ যেন ময়নাদের স্পর্শ করতে না পারে, তাই সে এগিয়ে আসছিল। কিন্তু এগিয়ে আসতে আসতে একেবারে হাসপাতালে আসার পরে ময়নার সাথে দেখা হয়। মোহনকে দেখে সাথে সাথে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। মোহন ময়নাকে জিজ্ঞেস করে, দুলালের অবস্থা কেমন? আপনি কিভাবে জানলেন? জানার ইচ্ছে থাকলে অনেক কিছু জানা যায়। ছাড়ো এসব, আগে বলো দুলাল কেমন আছে? এখন ঘুমিয়ে আছে। তাহলে তুমি বাইরে কেন? ময়না মাথা নিচু করে ধীরে করে বলে, সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই কিছু কেনার জন্য আসছিলাম। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। মোহন রাস্তা পার হয়ে কিছুটা দূরের দোকানে চলে যায়। তারপর ব্যাগে করে কলা, পাউরুটি, বিস্কুট আরও কি কি সব কিনে ময়নার পাশে এসে দাঁড়ায়। তারপর ময়নাকে বলে, চলো এখন। কোথায়? দুলালের কাছে। কিন্তু আপনি? কোনো কথা না, চুপচাপ সামনে চলো। ময়না বাধ্য মেয়ের মতো এগিয়ে যায়। হাসপাতালের বারান্দায় খালি মেঝেতে শুয়ে রেখেছে দুলালকে, হাতে একটা স্যালাইন দেওয়া। মোহন হাতের খাবারগুলো ময়নাকে দিয়ে চম্পার সাথে কিছুক্ষণ দুলালের বিষয়ে কথা বলে, আবারও বাইরে চলে যায়। ময়নার চম্পা ভেবেছে হয়তো মোহনের কোনো আত্মীয় এখানে ভর্তি আছে। মোহন চলে যাওয়ার পরে ময়নার চম্পা মিলে খাবারগুলো খায়। ময়না মনে মনে ভাবে, কাল বিকেলে ছেলেটাকে কি না বলল সে, অথচ আজ সাংঘাতিক বিপদ থেকে সেই ছেলেটা রক্ষা করলো। ময়নার ভাবনা শেষ হতে না হতে আবারও মোহন হাতে করে 2টা বিছানা কিনে নিয়ে আসে, একটা চম্পা আর ময়নার জন্য, আর অন্যটা দুলালের জন্য। ময়নার এবার খুব খারাপ লাগছে। ছেলেটা না বলতেই কত কিছু করছে তাদের জন্য, কিন্তু এত কিছু করার কারণ কি? রাত পেরিয়ে সকালের দেখা মিলে। ভোরের আলো ফোটার সাথে সাথে আকবর আলী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে মোহন ডাক্তারের সাথে কথা বলে ওষুধপত্র খাওয়ানোর নিয়ম সহ যাবতীয় কাজগুলো শেষ করে। সকালের খাবার খেয়ে বকুল ময়নাদের বাড়িতে এসে কুসুমের থেকে জানতে পারে রাতে ওরা বাড়ি ফিরেনি।
বকুল সাথে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে। মোহন, ময়না, চম্পা মিলে দুলালকে নিয়ে হাসপাতালের বাইরে চলে আসতে এলোমেলো চুলে অগোছালোভাবে আকবরকে দেখতে পায় তারা। আকবরকে দেখে বোঝা যাচ্ছে সে সারা রাত একটুও ঘুমায়নি, চোখ দুটো লাল হয়ে আছে। আর কাছে টাকা না থাকায় হেঁটেই পুরো রাস্তায় এসেছে সে। আকবর আলী ছুটে এসে দুলালকে জড়িয়ে ধরে বলে, আমার বাপজানের কি হয়েছে? আব্বা, বাপরে, কি হয়েছে তোর? ডাক্তার কি বলেছে? মোহন শান্ত কণ্ঠে আকবরকে বলে, চাচা চিন্তা করবেন না, দুলাল এখন ভালো আছে। ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, তাই ব্যথা নাই এখন। দুলালের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে, অপারেশন না করা পর্যন্ত নিয়মিত ওষুধ খাওয়াতে হবে, আর তাড়াতাড়ি অপারেশন করতে হবে। চম্পা আর ময়না আকবরের সাথে একটা কথা বলেনি, বরং তারা আকবরকে দেখে রেগে গেছে। মোহন আছে বলে মুখ ফুটে কিছু বলতে পারছে না। মোহনের কাছে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে, এখন একটা ভ্যান গাড়ি ডাকতে হবে। কিন্তু কাছে টাকা না থাকায় মোহন লজ্জায় পড়ে যায়। ময়না হয়তো অনুমান করেছে মোহনের টাকা শেষ হয়ে গেছে, তাই ময়না মোহনকে ভ্যান ডাকার জন্য বলে। তারা সবাই মিলে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বকুলের সাথে দেখা হয়। বকুল তাদের দেখে বলে, আরে চাচা, আপনারা সবাই চলে আসছেন? আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম। দুলাল কেমন আছে এখন? চম্পা বেগম বকুলকে সবকিছু খুলে বলে। আর ময়না কোনোভাবেই বকুলের সাথে দেখা বা কথা বলতে চায় না। আর মোহন তো একেবারে অপ্রস্তুত হয়ে যায়, কারণ ময়না বকুলের প্রতিবেশী, অথচ মোহন ময়নাদের সাথে গত রাতে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে এখানে এসেছে। সবকিছুর প্রকাশ পেয়ে গেল বকুল। মোহনকে দেখে বকুলও বেশ অবাক হয়, কিন্তু চেপে থাকে, সময় হলে জিজ্ঞেস করে নিবে। তারা সবাই মিলে গ্রামের সীমান্তে আসার আগে বকুল আর মোহন ভ্যান থেকে নেমে যায়। কয়দিন পরে বকুলের বিয়ে। সে কোনোভাবেই চায় না পাখি আবারও কোনো কারণে তাকে সন্দেহ করুক। গ্রামের কেউ ময়নার সাথে আসতে দেখলে আর সেই কথা পাখির কান পর্যন্ত গেলে পাখি নির্ঘাত বিয়ে ভেঙে দিবে। তাই তারা বাজারে একটা কাজ আছে বলে নেমে পড়ে। আর ময়না, চম্পা, আকবর ও দুলাল বাড়িতে ফিরে। মোহনকে একা পেয়ে বকুল প্রশ্নের উপর প্রশ্ন করতে করতে মুখ দিয়ে ফেনা তোলার উপযোগী করে তুলেছে। তার একই প্রশ্ন, মোহন আর ময়নার কাহিনী এত দূর পর্যন্ত গড়িয়েছে, তা কেন সে এতদিন অজানা ছিল? মোহন খুব করে বোঝাচ্ছে বকুলকে যে আসলে তাদের মাঝে এখনো কোনো সম্পর্ক নেই, কিন্তু কে শোনে কার কথা? মোহন বকুলকে তার মনের সমস্ত কথা খুলে বলে, সাথে অনুরোধ করে যেন সে তার মনের কথাগুলো ময়নাকে বলে। বকুল খুব খুশি হয় মোহনের কথাগুলো জানতে পেরে। মোহন অনেক ভালো ছেলে, ময়না মোহনের সাথে ভালো থাকবে। আর ময়নাদের বাড়ির যা অবস্থা, তাতে এই কথাগুলো যত তাড়াতাড়ি সম্ভব ময়না এবং তার পরিবারকে জানাতে হবে, নয়তো শফিক হাজির চক্করে বড় রকম কিছু ঘটে যেতে পারে। বকুল মনে মনে সিদ্ধান্ত নেয় কাল পরশুর মধ্যেই মোহনের মনের কথাগুলো ময়নাকে জানিয়ে দিবে। তারপর আকবর আলী ও চম্পা বেগমকে বলে গোপনে তাদের বিয়ের ব্যবস্থা করবে। বকুল অল্প পরিসরে শফিক হাজির কথাগুলো মোহনকে বলে। মোহন নিজেও তার মনের কথাগুলো তার মা বাবাকে জানানোর প্রস্তুতি নেয়। আকবর আলীরা বাড়ি ফেরার পরপরই শফিক হাজির লোকজন আকবরকে পাকড়াও করে। কাল ময়নার এমন দুঃসাহসিকতার প্রতিবাদ করতে আজ আকবরকে পাকড়াও করেছে। শফিক হাজি গ্রামের প্রায় সবগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এসেছেন। এদের মাঝে বকুলের বাবাও আছেন। একেতে এতগুলো টাকা নিয়ে ফেরত দেওয়ার কথা নেই, তার ওপর আবার তার লোকজনকে মারার হুমকি। বিষয়টা অন্য পর্যায়ে চলে গেছে। আকবর আলীও সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলে সে টাকা নিয়েছে ঠিকই, কিন্তু এত বেশি টাকা নেয়নি। গ্রামের মানুষগুলো শফিক হাজিকে জিজ্ঞেস করলে
তিনি তার কাগজগুলো সবার সামনে হাজির করেন। এই কাগজে স্পষ্ট করে লেখা আছে কত তারিখের কোন সময় কত টাকা দেওয়া হয়েছে। সাক্ষী হিসেবে রতন সহ আরো 3-4 জন আছে। সকলে আকবরের বিপক্ষে সাক্ষী দেয় এবং টাকা 25,000 নিয়েছে তার প্রমাণ হয়। আকবর আলী বুঝতে পারছে তিনি শফিক হাজির চক্রান্তে আটকে গেছে। আকবর সকলের সামনে আগামী 11 তারিখ অল্প কিছু হলেও টাকা পরিশোধ করার কথা দেয়, কিন্তু শফিক হাজি কালকের ব্যবহারের জন্য আর এক মুহূর্ত সময় দিতে রাজি না। তবে তিনি একটা শর্ত দেন, যদি ময়না শফিক হাজির থেকে ক্ষমা চেয়ে নেয় তাহলে তাদের সময় দেওয়া হবে। তখন সকলেই গতকালের এমন ব্যবহারের জন্য ময়নাকে শফিক হাজির হাত ধরে ক্ষমা চাইতে বলেন। ময়না কোনোভাবেই রাজি হয় না। তাই শফিক হাজি বলে, পোলা মাইয়া দোষ করলে মা বাপকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তোমার মাইয়ার বহুত দেমাগ, তুমি আমার পা ধরে মাপ চাও, নয়তো অহনি টাকা শোধ দাও। বকুলের বাবার কাছে বিষয়টা খারাপ লাগে, তাই তিনি বলেন, আরে হাজি সাহেব, এইসবের কি দরকার, ছাইরা দেন না। তুমি থামো মিয়া, টাকা আমি দিছি, বেদনাও আমার আছে। টাকা দেওয়ার পরে আমাকে অপমান করা, এর মানে বোঝো? হয় পা ধরে মাপ চাইবা, নয়তো এই মুহূর্তে টাকা দিবা, কোনো সময় দেওয়া হবে না। শফিক হাজির সাফ কথায় চুপ করে যায় সবাই। আকবর আলীর অন্য কিছু করার নেই, তাই তিনি মাফ চাইতে এগিয়ে যেতেই ময়না পথ আগলে দাঁড়িয়ে বলে, আব্বা আপনি থাকেন, দোষ যখন আমি করছি মাফও আমি চাইব। ময়না শফিক হাজির হাত দুটো ধরে বলে, চাচা কাল যা করছি অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। শফিক হাজি মনে মনে পৈশাচিক আনন্দ পায়। বাঘিনীকে বসে আনার আনন্দ এটা। শফিক হাজি অনুধাবন করে যে কোনো কিছু যদি খুব সহজে পাওয়া যায় তাহলে তার গুরুত্ব অনুভব করা যায় না। এত কঠিন পদক্ষেপ নেওয়ার পরে ময়নাকে মাথা নত করতে দেখে যে আনন্দ হচ্ছে তা সহজভাবে হলে এমন আনন্দ পেত না। আপাতত ময়নার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে চুপচাপ সবাই সেখান থেকে চলে যায়। হাসপাতাল থেকে আসার সময় মোহনের থেকে জানতে পেরেছে কুসুমের স্বামী কুসুমের দেনমোহর পরিশোধ করার জন্য কোন এক এনজিও থেকে টাকা তোলার জন্য ঘুরছে। এটা জানতে পেরে আকবর আলী অনেক খুশি হয়। এখন ঠিকঠাক টাকাগুলো হাতে পেলেই হয়। বকুলের বিয়ে উপলক্ষে সারি সারি লোকজন সারাক্ষণ বকুলদের বাড়ি যাওয়া আসা করছে। অনেক বড় অনুষ্ঠান হবে। বড় বড় 2টা গরু নিয়ে এসেছে। বিদ্যুৎ এবং আলালের থেকে জানতে পেরেছে অনেক দূর পর্যন্ত নাকি লাল নীল সবুজ বাতি দিয়ে সাজানো হবে। মঞ্জুরা বেগম আর কুসুম কয়েকদিন থেকে বকুলদের বাড়িতে কাজ করছে। আকবর আলীও নিয়মিত কাজ করে টাকা জোগাড় করছে। দুলালের ওষুধ আর কোর্টের খরচের জন্য অনেক টাকার দরকার। আজ সকালে ময়না ওষুধের নাম লেখা কাগজটা হাতে নিয়ে বাজারে যায় ওষুধ কিনতে। ফিরে আসার সময় দেখতে পায় বকুল আর পাখি জুতা স্যান্ডেল দোকানের সামনে। বকুল পাখির পায়ে জুতা ঠিক করে পরিয়ে দেওয়ার পরে জুতা ছোট বা বড় হয়েছে নাকি সেটা দেখছে। তাদের দুজনকেই ভীষণ খুশি দেখাচ্ছে। পাখির 2 হাত ভর্তি ব্যাগ, মনে হয় বিয়ের বাজার করতে এসেছে। একটু পরপরই দুজনই একে অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। এগুলো দেখলে ময়নার আরো খারাপ লাগবে, তাই সেদিকে না তাকিয়ে ওষুধগুলো কিনে চুপচাপ সেখান থেকে চলে আসে ময়না। ময়না চলে যাওয়ার সময় বকুল একবার খেয়াল করে ময়নাকে, কিন্তু পাখি থাকায় ময়নাকে ডাকতে পারে না। কদিন বকুল এত ব্যস্ত ছিল যে মোহনের কথাগুলো ময়নাকে বলার কথা মনেই ছিল না। আজ ময়নাকে দেখে তার মনে হয়। বকুল মনে মনে ভাবে বিকালে একবার দুলালকে দেখার উদ্দেশ্যে ময়নাদের বাড়ি যাবে, আর সুযোগ বুঝে ময়নাকে মোহনের কথাগুলো বলবে। শফিক হাজি ময়নাকে পাওয়ার জন্য নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করে।
কারণ 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করলে ময়না হাতছাড়া হবে। যেভাবেই হোক কুসুমের বরের টাকা দেওয়া আটকাতে হবে। যদি কুসুমের বর টাকা না দেয় তাহলে ওই 10 তারিখে ময়নাকে কবজা করে নেবে। বিকালে বকুল আসে ময়নাদের বাড়িতে, কিন্তু ময়না তখন বাড়িতে ছিল না। আর মাত্র 3 দিন পরে হাজিরা, তাই তাদের টাকা পয়সা জোগাড় যন্ত্র হয়েছে নাকি সেই তথ্য নিতে পাশের গ্রামে গেছে কুসুম আর ময়না। এদিকে বকুল চারিদিকে উকিঝুঁকি মেরে ময়নাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে ফিরে যায়। কুসুম সেই প্রধানের বাড়িতে গিয়ে জানতে পারে টাকা দেওয়ার জন্য নাকি তারা অনেক ছোটাছুটি করছে। বেশিরভাগ টাকা নিয়েই তারা ওই দিন যাবে। প্রধানের সাথে কথা শেষ করে ময়না কুসুম ফিরে আসার সময় অনাকাঙ্ক্ষিতভাবে কুসুমের স্বামীর সাথে দেখা হয়ে যায়। কতদিন পরে মানুষটাকে দেখছে সে, আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। চোখে চোখ পড়তেই অজানা কোনো এক মায়ার ঘোর লাগে কুসুমের, কিন্তু ময়না সেই ঘোর কাটিয়ে বলে ওঠে, ফুফু চলো। কুসুম আবারও দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। যেহেতু যে পথে কুসুম বাড়ি ফিরবে সেই পথ ধরেই তার স্বামী যাচ্ছে, তাই কুসুম পথ ঘুরিয়ে পাড়ার ভিতর দিয়ে আসতে শুরু করে। এই পাড়ায় অনেক পুকুর আর ইটের দালান বাড়ি। আমবাগানের ভিতর দিয়ে আসার সময় একটা বড় আকাশি রঙের দালান বাড়ি দেখতে পায় তারা। কুসুম বাড়িটা দেখিয়ে দিয়ে বলে, জানিস ময়না, ওই দিন মাকে নিয়ে যে ছেলেটা আমাদের বাড়িতে আসছিল এটা ওই ছেলের বাড়ি। ময়না অবাক হয়ে আবারও বাড়িটার দিকে তাকায়। কত বড় বাড়ি! দুয়ারের সামনে আবার ফুলের গাছ, জানালাগুলো লোহার শিক দিয়ে তৈরি। বাইরে থেকে ঘরের ভিতরে কাঠের আসবাবপত্র দেখা যাচ্ছে। আল্লাহ সবাইকে কত বড় বড় বাড়িতে জন্ম দিচ্ছে, আর ময়নাকে। এইসব কথা ভাবতে ভাবতে ময়না কুসুমের সাথে বাড়ি ফিরে আসে। এখনো 3 দিন পরে বকুলের বিয়ে, অথচ আজ থেকেই বড় বড় সাউন্ড বক্সে বিয়ের গান বাজতে শুরু করেছে। তারা ফিরে আসার সময় খেয়াল করে কয়েকজন লোক মিলে ওই যন্ত্রগুলো ঠিকঠাক করে বাজানোর জন্য ঠিক করছেন, আর ছোট ছোট ছেলে মেয়েরা উৎসুক হয়ে দেখছে। কুসুম এগুলো দেখে বকুলের বিয়েতে কি কি আয়োজন করা হবে সেই বর্ণনা করতে শুরু করে। আসলে সে কয়েকদিন ধরে ওদের বাড়িতে কাজ করার জন্য সব কিছু জানে। ময়নাকে একরকম টেনে বকুলের বাড়ির ভিতর নিয়ে যায় কুসুম। সত্যি বাড়ির চিত্র অন্যরকম হয়ে গেছে। দরজা জানালায় নতুন পর্দা, চারিদিকে অনেক সাজানো গোছানো। নিকটতম কয়েকজন আত্মীয় চলে এসেছে। বকুল একটা লাল রঙের গামছা ঘাড়ে ঝুলিয়ে নিজের ঘরের ভিতর কিছু একটা করছে। তখনই একটা মেয়ে হাতে করে খুব সুন্দর দুটো গোলাপ ফুল ছাপানো ক্যালেন্ডার নিয়ে বকুলের ঘরে গিয়ে বকুলকে দেয়। বকুল সেটা দেওয়ালে ঝুলিয়ে দেয়। ময়না বুঝে যায় বকুল এতক্ষণ দেওয়ালে প্যারেক মারছে এটা টাঙানোর জন্য। সে এইসব দেখে সহ্য করতে না পেরে কুসুমকে রেখে বাড়ি ফিরে আসে। ময়না নিজের মনকে কিছুতেই বোঝাতে সক্ষম হচ্ছে না যে বকুল কখনো তার ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতও থাকবে না। সত্যিই তো, বকুল কখনো ময়নাকে পছন্দ করে এটা বলেনি। যা ভাবার সব ময়না একাই ভেবেছে। মোহন আজ আবারও বকুলের সাথে দেখা করতে আসে। সে ভেবে নিয়েছে এ কদিনে নিশ্চয়ই ময়না তার মনের কথাগুলো জেনে গেছে। ময়নার মতামত জানার পরই মোহন তার মা বাবাকে ময়নার বিষয়ে জানাবে বলে ভেবে রেখেছে। মোহনকে দেখে বকুল বলে ওঠে, আরে মোহন, কি খবর তোর? আমার খবর কেমন হবে তা তো তুই বলবি। শোন, এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম রে। পাখি জিদ করেছে তার সাথে শহরে যেতে হবে, তার বন্ধুদের দাওয়াত দিতে। সেখানে কেটে গেছে একদিন। তারপর বাড়ির বিভিন্ন কাজের চাপ, বিয়ের বাজার, পাখির শাড়ি, কসমেটিক কেনা সহ সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ময়নার সাথে দেখা করা হয়নি। তবু আজ বিকালে গেলাম দেখা করতে, কিন্তু ময়না তখন বাড়িতে ছিল না।
মোহন বকুলের কথাগুলো শুনে মনে রাগ করে। আসলে সে যদি ইচ্ছে করত তাহলে ঠিকই তার মনের কথাগুলো ময়নার কাছে বলতো। বকুল জানে যে এই গ্রামের হাজির কুনজর আছে ময়নার ওপর, যখন তখন ময়নার ক্ষতি হবে। তবুও বকুল বিষয়টা সিরিয়াসভাবে নিচ্ছে না। মোহন বকুলকে বলে, দোস্ত, তুই এত ব্যস্ত যে এ কদিনে সামান্য 5 মিনিট সময় আমার জন্য বের করতে পারিসনি? আসলে তোর ইচ্ছে ছিল না বলে পারিসনি। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই ময়নাকে আমার মনের কথাগুলো বলবো। বকুল অনেক চেষ্টা করে মোহনকে বোঝাতে, কিন্তু মোহন তো সেই ছোটবেলা থেকে অনেক অভিমানী। যদি কখনো কোনো বিষয় নিয়ে ভুল ভেবেছে তো সেটা শুধরানোর সময় দেয় না। বকুল মোহনের পিছু পিছু যেতে বকুলের মা বকুলকে বলে, বকুল, তোর বড় মামা আসছে শহর থেকে, তাড়াতাড়ি কারো একটা ভ্যান গাড়ি নিয়ে বাজারে যা। আচ্ছা মা, যাচ্ছি একটু পরে। না, এক্ষুনি যা। জানিস তো তোর মামি কেমন স্বভাবের। আগে থেকে না গেলে দেখা যাবে এটা নিয়ে ঝামেলা করে আবারও ফিরে গেছে। আসলে বকুলের বড় মামা শহরে চাকরি করে। বকুলকেও শহরে চাকরি করার জন্য বলেছিল, কিন্তু চাকরি বিষয়টা বকুলের কাছে পরাধীন মনে হয়। ইচ্ছে থাকলে গ্রামে থেকেও শহরের চাকরির চেয়ে বেশি উপার্জন করা যায়। তাই লেখাপড়া শেষ করে বকুল গরুর খামার, মৎস্য চাষ সহ আরও অনেক কিছু করার প্ল্যান করেছে। তার গরুর খামার এবং পুকুর থেকে যা লাভ হয় তা প্রায় তার মামার মাসিক বেতনের সমান। মামার কথার অবাধ্য হয়ে গ্রামে এসেছিল বলে তার মামা মামি তার ওপর অসন্তুষ্ট। বকুলের মা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদের রাজি করিয়ে নিয়ে এসেছেন। এখন যদি চুন থেকে পান খসে তাহলেই ওনারা চলে যাবেন। তাই বকুল মোহনের পিছু না গিয়ে ভ্যান খুঁজতে যায়। মোহন ভেবেছিল বকুল নিশ্চয়ই তার সাথে আসবে, কিন্তু না, সে আসেনি। এতে মোহনের অভিমান আরও গাঢ় হয়। এমনি সন্ধ্যা হয়ে গেছে। মোহন আজ আর ময়নার সাথে দেখা না করে চলে যায়, কারণ এই সময় ময়না বাড়ি থেকে কিছুতেই বাইরে বের হবে না। আর বাড়ির ভিতর গিয়ে ময়নাকে মনের কথাগুলো বলা সম্ভব না। তবে কাল সকালে সে এই গ্রামে আসবে আর ময়নাকে সবকিছু বলবে। দুলালের বর্তমান অবস্থা খুব ভালো। সে আগের মতো দিব্যি চলাফেরা করতে পারছে। রাতের বেলা আলাল দুলালের গলা ধরে শুয়ে থেকে সেই রাতে আকবর আলীর কান্নার কথাগুলো বলে। ময়নার এবার আরও খারাপ লাগছে। সে তো তার আব্বার সাথে অনেক দিন থেকে কথা বলে না। তার আব্বাও নতুন করে অপমানিত হওয়ার ভয়ে ময়নাকে ডাকে না বা কিছু জিজ্ঞেস করে না। রাতে বকুল মোহনের বাড়িতে যায়। মোহন তো রেগে টেপা মাছের মতো ফুলে আছে। মূলত মোহনের রাগ ভাঙতে বকুল এ বাড়িতে এসেছে। রাতে বকুল মোহনের সাথে মোহনের বাড়িতে ছিল। মোহনের বাড়ির সবাইকে গায়ে হলুদের দিন আসার জন্য অনুরোধ করে। রাতে মোহনকে বলে, দেখ ভাই, বিশ্বাস কর, আমি সত্যিই ময়নাকে কথাগুলো বলতে গেছিলাম, কিন্তু ময়নাকে পাইনি। আর তাছাড়া ময়নাদের বাড়ির পরিস্থিতি এখন ভালো না, অশান্তি লেগেই আছে সব সময়। আর বুঝিসই তো, অশান্তি থাকলে মন মেজাজ ভালো থাকে না। তাই কথাগুলো সময় নিয়ে বুঝিয়ে বলতে হবে। এভাবে হুটহাট করে বললে হবে না। আমি কথা দিচ্ছি, কাল পরশুর মধ্যে আমি তোর মনের কথাগুলো বলবো। থাক, এতদিন যখন কিছু বলিসনি তাহলে এখন কিচ্ছু বলতে হবে না। যা বলার আমিই বলবো। আর সেটা তোর বিয়ের 1 ঘন্টা আগে হলেও আমিই বলবো। পুরো রাত 2 বন্ধুর মান অভিমানের পালা চলে। আর মাঝে মাঝে পাখির ফোন। একটু পর পর বকুল ফোন নিয়ে বিছানা ছেড়ে জানালার পাশে গিয়ে ফিসফিস করে কথা বলছে। আজ বাদে কাল বিয়ে। তারা বিভিন্ন রকম গল্প করছে, যেগুলো মোহন শুনতে না চাইলেও তার কানে এসে যাচ্ছে। কারণ রাতের ফিসফিস কথাও দিনের জোরে বলার মতো হয়। বকুল ফোন রেখে বিছানায় আসার কিছুক্ষণ পরই আবারও নতুন করে ফোন দিচ্ছে পাখি। এমন মিষ্টি অত্যাচার পেতে মোহনের মন উতলা হয়ে যায়। এদিকে পাখি অন্য রাতের চেয়ে আজ কেন বেশি ফোন দিচ্ছে সেটা বকুল বুঝতে পারছে না। সে বারবার পাখিকে বলছে এখন কথা না বলে সকালে বলবে, কিন্তু পাখি বারবার ফোন দিচ্ছে।
আর কেন রাতে কথা বলতে পারবে না সেটা জিজ্ঞেস করছে। বকুল অনেকবার বলেছে সে বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে আছে, তাই তার সমস্যা কথা বলতে। তবে হয়তো পাখি বকুলের কথা বিশ্বাস করেনি। মঞ্জুরা বেগম আর কুসুম সকাল সকাল বকুলের বাড়িতে চলে যায়। চম্পা সকালে উঠে আকবর আলীর সাথে অন্যের ক্ষেতে কাজ করতে চলে যায়, আর ময়না বাড়ির কাজগুলো শেষ করে নকশি কাঁথা নিয়ে বসে। সময় খুব সংকীর্ণ, হাতে আছে মাত্র একটা দিন। এত সহজে শফিকাজি হেরে যাওয়ার পাত্র নন। তিনি গোপনে কুসুমের বরের সঙ্গে কথা বলেছেন। এই হাজিরার দিন যেন টাকা না দেয় এটা বলেছেন। কিন্তু কুসুমের প্রাক্তন বলেছে এবার যদি টাকা না দেয় তাহলে তাকে কারাগারে যেতে হবে। যেহেতু সে টাকা জোগাড় করেছে তাই সে অযথা বিপদ কাঁধে নিতে রাজি নন। পরে অবশ্য হাজি তাকে অনেক ভুজুং ভাজুং বুঝিয়েছে, কিন্তু তাকে কাজ হবে বলে মনে হচ্ছে না। অবশ্য তিনি বোঝানোর পাশাপাশি এটাও বলেছেন যে সে যদি এই দিন টাকা জমা না দেয় তাহলে তাকে 5,000 টাকা দিবে শফিকাজি। কুসুমের বর ভেবে দেখবে বলে উঠে যায়। শফিক এবার আবারও রতনকে শেষবারের মতো আকবরের কাছে পাঠায়। যদি ওরা কথা শুনে তাহলে খুবই ভালো, আর যদি অবাধ্য হয় তার পরিণাম কতটা ভয়াবহ হবে তা বুঝিয়ে দিবে সবাইকে। রতন বাড়িতে গিয়ে আকবরকে না পেয়ে চড়ার মধ্যে চলে আসে, কিন্তু এখানে চম্পাকে দেখে তার কথা বলার সাহস হারিয়ে ফেলে। আকবর আলীকে দূরে ডেকে নিয়ে গিয়ে আবারও সেই কথাগুলো বলে। আকবর আলী শুধু বলে যদি ভাগ্যে থাকে তাহলে হবে, তার আগে আমরা কোর্ট থেকে ফিরে আসি, তারপর যদি টাকা না পাই তখন ভেবে দেখব। আরে ভাই, হাজী সাহেবের মান সম্মানের বিষয় এটা। কোর্ট থেকে ফিরে আসার পরে ভেবে দেখা পর্যন্ত হাজী অপেক্ষা করবে নাকি? দেখো ভাই, আমরা গোপনভাবে জানতে পেরেছি এই দিন আমাদের টাকা দিবে, আর টাকা হাতে পেলে হাজির সব চক্রান্ত ভেঙে দিব। আকবরের কড়া ভাষার কথা শুনে রতন সেখান থেকে চলে যায় এবং হাজিকে সবকিছু বলে দেয়। হাজি তার আসল রূপ দেখানোর জন্য সকল ব্যবস্থা সম্পূর্ণ করার নির্দেশ দেয়। মোহন সকালে বকুলের সাথে ফিরে এসেছে। চারিদিকে এত এত মানুষ বিয়ের আয়োজন দেখতে এসেছে, কিন্তু ময়নাকে কোথাও দেখা যাচ্ছে না। ময়নার এমন আলাদা স্বভাবগুলি মোহনের মনে দাগ কেটেছে। অন্য সব মেয়েদের চেয়ে আলাদা, না আছে সাজসজ্জা আর না আছে অন্যদের মতো চঞ্চলতা। নিতান্তই সাধারণ একটা মেয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সাথে কথা বলা, তাদের ভালো মন্দ দেখাশোনা করতে করতে বকুল মোহনের সাথে কথা বলারও সময় পাচ্ছে না। তারপর বকুলের মা মরিয়ম বিবি মোহনকেও নানান রকম কাজ করতে বলছেন। উঠোনের মধ্যে বড় চুলা খনন করার সময় সেখানে দুলালকে দেখে মোহন খুশি হয়। তারপর চুপি চুপি দুলালকে জিজ্ঞেস করে, দুলাল, তোমার আপাকে আশেপাশে দেখছি না যে? তোমার আপার অসুখ টসুখ হয়নি তো? ভাইয়া, আপা বাড়িতে বসে বসে কাঁথা সেলাই করছে। তোমার আব্বা মা কেমন আছে? আব্বা আম্মা কামে গেছে, তারাও ভালো আছে। মোহন ভেবে দেখে আলাল দুলাল তার দাদি ফুফু সবাই এখানে, আর ময়নার মা বাপ বাড়িতে নেই। তাহলে নিশ্চয়ই ময়না একা বাড়িতে আছে। এই সুযোগে ময়নার সাথে কথা বলা যাবে। মোহন চুলা খনন বাদ দিয়ে চুপি চুপি সেখান থেকে বের হয়ে যায়। এদিকে মরিয়ম বিবি হাতের কাজ শেষ করে দেখে কোদাল অর্ধ খনন করা চুলার ভিতর পড়ে থাকলে খনন করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে গায়েব। ময়না বারান্দায় বসে আপন মনে কাঁথা সেলাই করছে, মাঝে মাঝে দাঁত দিয়ে সুতা কাটছে, দুই ঠোঁটের মাঝে সুতায় থুতু মাখিয়ে সূচে ভরছে। আর এগুলো দূরে থেকে মোহন দেখে যাচ্ছে। মোহনের চোখে ময়নাকে সবচেয়ে সুন্দরী মেয়ে মনে হচ্ছে, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে তো ময়না তার মনের কথা জানতে পারবে না। তাই সে বাড়ির ভিতর যাওয়া অজুহাত খোঁজে। কি বলে বাড়ির ভিতর যাওয়া যায় এটা ভাবতে ভাবতে তার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে। সে বাইরে থেকে জোরে জোরে বলতে থাকে, বাড়িতে কেউ আছেন? আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি পাওয়া যাবে? ময়না কণ্ঠ শুনে বুঝতে পারছে এটা মোহন।
সে গলির দিকে তাকিয়ে দেখে সত্যিই মোহন বাড়ির ভিতর আসছে। একে তো বাড়ির ভিতর অন্য কেউ নেই, তার উপর ভিন্ন গ্রামের একটা ছেলের সাথে কেউ দেখলে নির্ঘাত আবারও বড় রকম বদনাম রটবে। কিন্তু মোহন যেভাবে তাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিল, তাকে তো ফিরে যেতেও বলা যাবে না। ময়না কাঁথা রেখে বারান্দায় দাঁড়িয়ে বলে, ওই যে ওখানে কলপার, আপনি ওখান থেকে পানি খেয়ে আসুন। গ্লাস ছাড়া কিভাবে পানি খাবো? কলের সাথে প্লাস্টিকের গ্লাস রাখা আছে দেখুন। বাড়ির উপর আসলাম, একটু বসতেও বলবেন না নাকি? দেখুন, এমনিতে আমাদের বদনামের কপাল, তার উপর এখন বাড়িতে কেউ নেই। আর আপনি জানেন যে সারাক্ষণ এই পথে বিয়ে বাড়িতে মানুষের যাওয়া আসা করছে। যদি কেউ আপনাকে এভাবে আমাদের উঠোনে দেখে ফেলে, তাহলে কেলেঙ্কারি শেষ হবে না। এত ভয় কেন আপনার মনে? মেয়েদের ভয় লজ্জা থাকতে হয়, এগুলো হচ্ছে একটা মেয়ের অলংকার। দয়া করে আপনি আর কোনো কথা না বাড়িয়ে পানি খেয়ে এখান থেকে চলে যান। থাক, আমি থাকলে এতই যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাই, পানি না হয় অন্যদিন খাবো। দেখুন, আপনি ভুল বুঝবেন না, যেদিন বাড়িতে আরও কেউ থাকবে সেদিন আসবেন। গরিবী হালে যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব। মোহন এক চিলতে মুচকি হাসি দিয়ে মনের কথা চেপে নিয়ে ফিরে যায়। আজ ময়নার এমন ব্যবহার দেখে ভালো লাগার ব্যাপারটা আরো কয়েক গুণ বেড়ে যায়। একটা মেয়ে কতটা নিষ্পাপ হয়ে এমন করতে পারে তার কোনো ব্যাখ্যা দেওয়ার অবকাশ রাখে না। মোহন ফিরে আসে, কিন্তু তার চিন্তায় শুধু ময়না ঘোরাঘুরি করছে। এভাবে কেটে যায় আরো একদিন। আজ বকুলের গায়ে হলুদ। দাওয়াতে আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। সাউন্ড বক্সের উচ্চ গানের আওয়াজে পুরো গ্রাম মুখরিত হয়ে আছে। যেন এই উৎসবটা নির্দিষ্ট কোনো একটা বাড়ির উৎসব না, এটা পুরো গ্রামের উৎসব। আলাল দুলাল বিদ্যুৎ হালিমা কেউ একটু সময়ের জন্য বাড়িতে স্থির হচ্ছে না। সব সময় তারা বকুলের বাড়িতে গিয়ে থাকছে। আজ 10 তারিখ, বকুলের গায়ে হলুদের পাশাপাশি আজ কুসুমের হাজিরার দিন। কুসুম আর আকবর সেই সকালে আল্লাহর নাম নিয়ে কোর্টে গেছে। সকলে মনে মনে দোয়া করেছেন যেন ভালোই ভালোই টাকাগুলো হাতে আসে। এদিকে কুসুম কোর্টে যাওয়ার জন্য মঞ্জুরা বেগম চম্পাকে নিয়ে যায় বকুলের বাড়িতে কাজ করার জন্য। বহু মানুষের জন্য অনেক রান্না, অনেক থালা বাসন পরিষ্কার সহ আরো কত কত কাজ। শুধু মঞ্জুরা বেগম আর চম্পা নয়, পুরো গ্রামের অর্ধেক মেয়েরা আজ মিলেমিশে কাজ করছে। চম্পা যাওয়ার সময় ময়নাকে ডেকেছিল, কিন্তু ময়না রাজি হয়নি। সে বলেছে তার এত এত মানুষ ভালো লাগে না, একা নিরিবিলিতে থাকতে ভালো লাগে। চম্পা ময়নাকে জোর না করে চুপচাপ চলে যায়। এদিকে শহর থেকে পাখির কয়েকজন বন্ধু এসেছে আজ। তারা সবাই বিয়ের আগে বকুলের সাথে দেখা করার জন্য বেকুল হয়ে গেছে। কিন্তু আজ বাদে কাল বিয়ে, এই সময় চাইলেও পাখিকে বাড়ির বাইরে বের হতে দিচ্ছে না। পাখি বকুলকে ফোনে কথাগুলো বলে। সবকিছু শুনে বকুল আজ পূর্ণিমা রাতে সবাইকে নিয়ে চুপি চুপি বাইরে আসার জন্য বলে। পাখির এই বুদ্ধিটা দারুণ লাগে। রাতের আধারে চুপি চুপি প্রেমিকের সাথে দেখা করা, ফিসফিস করে কথা বলা, একসাথে বসে আকাশের চাঁদ দেখা, এগুলো শুধু সিনেমাতে দেখেছে সে। আজ রাতে এটা বাস্তবে রূপ নিবে। উফ, কি আনন্দটাই না হচ্ছে পাখির। বকুলের বিয়ে উপলক্ষে আজ রাতে ক্লাব থেকে নাচের জন্য ছেলে মেয়ে নিয়ে আসা হয়েছে। তারা সন্ধ্যার পরে থেকে অর্ধরাত পর্যন্ত নাচ গান করবে, আর গ্রামের মানুষেরা সেগুলো দেখবে। বিশাল বড় বাগানে সামিয়ানা টাঙানো হয়েছে, শত শত চেয়ার সাজিয়ে রাখা আছে, আর সামনে বড় উঁচু মঞ্চ। এই মঞ্চে নাচ গান হবে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। দলে দলে মেয়েরা হলুদ পোশাকে বিয়ে বাড়িতে যাওয়া আসা করছে। কত রকম সাজসজ্জা তাদের। মোহনা সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক আজই ময়নাকে তার মনের কথা জানাবে। রাতে তো সবাই নাচ গান দেখতে আসবে, নিশ্চয়ই ময়নাও আসবে, আর সেখানে সুযোগ বুঝে ময়নাকে কথাগুলো বলবে। সে তো মনে মনে কিভাবে কি করে কথাগুলো বলবে তা গোছাতে থাকে।
মোহনের কাছে যেন কোনোভাবেই দিন পার হচ্ছে না। এদিকে সে কয়েকবার ময়নাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু ময়নাকে সারাক্ষণ বাড়ির ভিতরই দেখেছে। হয় কাঁথা সেলাই করছে, নয়তো অন্য কোনো কাজ করছে। মোহন মনে মনে ভাবে, কি সকাল্লাদবিহীন মেয়ে ময়না। যেখানে গ্রামে ছোট বড় সবাই বিয়ে দেখতে আসছে, সেখানে ময়না ভুলও একবারও আসেনি। এটা কি মানুষ নাকি অন্য কিছু? সন্ধ্যার আগে চম্পা বাড়ি ফিরে আসে। হাঁস মুরগি বকরি সামলিয়ে ময়নার জন্য রাতের খাবার নিয়ে আসে। এখনো আকবর আর কুসুম বাড়ি ফিরেনি। শহর থেকে ফিরতে রাত হয়। এর আগেও তাদের ফিরতে অনেক রাত হয়েছিল, তাই পথে বিপদ আপদ হয়েছে বলে কোনো ধারণা তাদের মনে জাগে না। কোনো রকম এশার নামাজের পর পর্যন্ত সাউন্ড বক্স বন্ধ ছিল। তারপর নামাজ শেষ করে রাতের খাওয়ার ফাঁকে ফাঁকে মূল অনুষ্ঠান শুরু হয়। গানের আওয়াজ ভেসে আসার সাথে সাথে দল বেঁধে গ্রামের সকল মানুষ বকুলের বাড়িতে যাচ্ছে। মঞ্জুরা বেগম সেই সকাল থেকে এখন পর্যন্ত একবারও বাড়িতে আসেনি। সন্ধ্যাবেলা চম্পা আলাল দুলাল আর হালিমাকে নিয়ে বাড়িতে এসেছিল। এখন গানের শব্দ শুনতে পেয়ে তারা জিদ করছে, তারাও যাবে, কিন্তু ময়না কিছুতেই যেতে চাইছে না। এভাবে ময়নাকে বাড়িতে একা রেখে যেতে চম্পার মনে সায় দিচ্ছে না। কিন্তু ওরা এত জিদ ধরেছে যে ময়না বাধ্য হয়ে বলে, আম্মা তুমি ওদের নিয়ে যাও, কিন্তু একা বাড়িতে তুই? আমি দরজা বন্ধ করে ঘরে থাকবো। আর তাছাড়া কিছুক্ষণ পরে আব্বা আর ফুফু ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আলাল দুলাল ময়নার কথা শুনে খুশিতে জড়িয়ে ধরে। তারপর চম্পাকে বলে, আম্মা ও আম্মা চলো না, তাড়াতাড়ি চলো, আপার কিছু হবে না, চলো চলো। চম্পা আলাল দুলালের বায়নায় বাধ্য হয়ে ময়নাকে একা বাড়িতে রেখে বকুলের বাড়িতে আসে। ময়নাও তাদের যাওয়ার সময় প্রস্রাব পায়খানা সেরে এসে ঘরে ঢুকে ভিতর থেকে খিল আটকে দেয়, যেন তাদের ফিরে না আসা পর্যন্ত কোনো কারণে ময়নাকে ঘর থেকে বের হতে না হয়। চম্পা যাওয়ার পরে ময়না ঘরের বাতি বন্ধ করে, চোখ বন্ধ করে বকুল আর পাখিকে নিয়ে যা তা ভাবতে শুরু করে। কত আনন্দ আজ তাদের, কাল তাদের বিয়ে। আল্লাহর প্রদত্ত পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। একে অন্যের এতটা আপন হবে যে সেখানে ময়নার মতো কারো অনুপ্রবেশ নিষেধ। বিয়ের গান বাজনা আনন্দ সবকিছু ময়নার অসহ্যকর লাগছে। চারিদিকে এত শব্দের ভিড়ে ময়না আজ মন খুলে কান্না করার সুযোগ পেয়েছে। আশেপাশে কেউ নেই, অন্তত আজ চিৎকার করে কান্না করতে তার কোনো বাধা নেই। সে আবারও বাতি জ্বালিয়ে বকুলের দেওয়া জিনিসপত্রগুলো বের করে, যদি সেগুলোর অনেক কিছু সেই দিন ভেঙে ফেলেছিল। কিন্তু তারপর আবারও সে ভাঙা জিনিসপত্রগুলো তুলে রেখেছিল। ময়না এগুলো দেখে দেখে চিৎকার করে কান্না করছে। পাখি বকুলের কাছে ফোন করে তাদের বাড়ি থেকে কিছু দূরের বাঁশবাগানে আসতে বলে। পাখি এবং তার বান্ধবীরা কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বের হবে। বকুল সে বিকাল থেকে গায়ে হলুদের মঞ্চে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে। পাখির ফোন পেয়ে সে উঠে যেতে লাগে, কিন্তু তার খালা মামি সহ আরও কয়েকজন মহিলা তার সাথে ছবি তুলতে ব্যস্ত। কিছুতেই ছাড়তে রাজি না তারা। অবশেষে অনেক সময় পরে বকুল সেখান থেকে মুক্ত হলো। তারপর হাত মুখের হলুদগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে ঘর থেকে একটা শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। মোহন নাচ গানের মঞ্চের চারিদিকে ঘুরে ঘুরে ময়নাকে খুঁজতে খুঁজতে হয়রান। এত এত মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত একজনকে খুঁজে পাওয়া এতটা সহজ না। মোহনের ধারণা ময়না গ্রামের যাত্রাপালা দেখতে গিয়েছিল, মানে সে অনেক গান বাজনা পছন্দ করে, আর এমন আসরে তো সে এখনো না আশা করবে না। মঞ্চের প্রথম সারিতে মঞ্জুরা বেগম বসে মুখ ভর্তি পান নিয়ে চিবুতে চিবুতে নাচ দেখছে। মোহন মঞ্জুরা বেগমের কাছে গিয়ে এ গল্প ও গল্প করার ছলে ময়না এসেছে নাকি জিজ্ঞেস করে। তখন মঞ্জুরা বেগম জানেন না বলে জানান। মোহন ফিরে আসার সময় দেখে কিছুটা দূরে চম্পা বেগম হালিমাকে কোলে নিয়ে বসে আছেন। অপর প্রান্তে ছোট ছোট বাচ্চাদের এলোমেলো নাচ দেখা যাচ্ছে। নিশ্চয়ই সেখানে আলাল দুলাল বিদ্যুৎ কাউকে তো পাওয়া যাবে।
মোহন দ্রুত সেখানে গিয়ে দেখে তিনজনই সেখানে আছে। মোহন আবারও কৌশলে জিজ্ঞেস করে, জানতে পারে ময়না এখানে আসেনি। বিষয়টা মোহনের কাছে কেমন যেন লাগে। যেখানে গ্রামের সকল মানুষ এসেছে সেখানে এই কদিন থেকে একবারও ময়নাকে আসতে দেখেনি। তাহলে কি ময়নার মনে, না এ হতে পারে না, এগুলো মোহনের ভুল ভাবনা। মোহন সেখান থেকে বের হয়ে বাগানের দিকে যায়। পাখি আবারও বকুলকে ফোন করে রেগে যায়। ওরা নাকি বাঁশঝাড়ে চলে এসেছে। বকুল তাদের একটু অপেক্ষা করতে বলে। বকুল বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় মোহনের সাথে দেখা হয়, কিন্তু বকুল তখন পাখির মান ভাঙাতে ব্যস্ত ছিল আর অল্প আলো থাকায় মোহনকে খেয়াল করেনি। এভাবে হন্তদন্ত হয়ে মোহনের সাথে কথা বলে বলে বকুলকে যাওয়া দেখে মোহনের কেমন যেন লাগে। তারপর ভাবে হয়তো জরুরি কোনো কাজে গেছে, তাই তার সাথে কথা বলেনি। দোকান বন্ধ করে আস্তে আস্তে রাত। রতনকে শফিকাজি বলে, কিরে রতন, ওই দিকের কাজের খবর কি? মনে হয় এতক্ষণে কাজ হয়ে গেছে। বহু দূরের রাস্তা, ফিরতে তো একটু সময় লাগবে তাই না? হ্যাঁ তা লাগবে, তারপরে একবার আকবরের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি। যদি রাস্তায় কাজ না হয় তাহলে। পাড়ায় নতুন বিয়ে দেখে হাজি সাহেবের মনে বিয়ের জোয়ার এসেছে, তা বুঝবার পারছি। হা হা, এই জন্য মিয়া তোরে আমার এত ভালো লাগে। চল আকবরের বাড়ি চল, আজ টাকা নিয়ে তো ফিরবে না। আকবরকে বলে আসি কাল পাড়ায় একটা না দুইটা বিয়ে হবে। চলেন চলেন হাজি সাহেব। হাজি আর রতন মিলে আকবরের বাড়ির উদ্দেশ্যে পথ চলতে শুরু করে। মোহন একা একা বসে বসে নাচ দেখতে দেখতে মনে মনে ভাবে, একবার ময়নার সাথে দেখা করে আসলে কেমন হয়। এতক্ষণে নিশ্চয়ই ময়নার ফুফু আর বাবা এসেছে। কোর্টে কি হলো সেটা জানার অজুহাতে বাড়িতে যাব। আর যদি সুযোগ পাই তাহলে ময়নাকে মনের কথাগুলো বলে দিবে। যেই ভাবা সেই কাজ। মোহনও ময়নার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ময়না ঘরে বাতি জ্বালিয়ে মনের খায়েশ মিটিয়ে কান্না করছে। বাইরে চলে এসেছে শফিক হাজি আর রতন। আকবরের পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। রতন অন্ধকার বাড়ি দেখে বলে, হাজি সাহেব মনে হয় বাড়িতে কেউ নেই, কাজ হয়ে গেছে। বাড়ির অন্যরা মনে হয় বিয়ে দেখতে গেছে। শফিক হাজি রতনের কথা বন্ধ করতে বলে। চারিদিকে এত জোরে গানের শব্দ হচ্ছে যে বাইরে থেকে বলা কথাগুলো ময়না ঘর থেকে শুনতে পাচ্ছে না। শফিক হাজি রতনকে বলে, বাড়িতে কেউ নাই, কিন্তু ওই ঘরে বাতি জ্বলছে। তাহলে ওই ঘরে কেউ আছে, যা দেখ কে কে আছে ঘরে। রতন সাথে সাথে ঘরের দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে ভিতরে ময়না বাতির আলোর সামনে বসে আছে, অন্য কেউ ঘরে নেই। রতন ছুটে আসে উঠোনে, দাঁড়ানো হাজির কাছে, তারপর বলে, আপনার ময়না পাখি তো একাই ঘরে অপেক্ষা করছে, বাড়িতে মনে হয় অন্য কেউ নাই হাজি সাহেব। সুযোগ আজ আপনার হাতে। এত জোরে গানের আওয়াজ হচ্ছে যে সহজে কেউ আপনাদের চিৎকার চেঁচামেচি শুনতে পাবে না। হাজি যেন না চাইতে হাতে শোনা পেয়েছে, কিন্তু হাজির মতো লম্পট ধূর্তবাজ লোক জানে জোর করে ঘরে প্রবেশ করা সম্ভব না। তাই এমন কিছু করতে হবে যেন ময়না পাখি নিজে থেকে ঘরের বাইরে চলে আসে। আর এই বুদ্ধিগুলো তিনি যৌবনকাল থেকে ব্যবহার করে এসেছে। হাজি রতনকে গলির সামনে পাহারায় থাকতে বলে। সে যায় মুরগির খোয়ারের সামনে। মুরগিগুলোই যে ময়নাকে ঘর থেকে বের করার একমাত্র টোপ। উঠোনের পাশের মুরগির খোয়ারের ভিতর একটা সরু লাঠি ঢুকিয়ে হাজি অপেক্ষা করে। একটা গান শেষে অন্য গান শুরু হওয়ার এই সামান্য সময়ের জন্য। কিছুক্ষণের মধ্যেই গান শেষ হয়ে স্তব্ধ হয়ে যায় চারদিকে। আর তখনই হাজি সেই লাঠি দিয়ে মুরগিগুলোকে নাড়াতে থাকে। রাতের বেলা মুরগিকে এমন করলে মুরগি তো চেঁচামেচি করবেই। ময়নাদের মুরগিও প্রচুর চেঁচামেচি শুরু করে দিয়েছে। কুকুরুক্কুক কুকুরুক্কুক করছে আর ছটফট করছে। ময়না ঘরের ভিতর থেকে মুরগির চিৎকার শুনে বুঝতে পারছে বাড়িতে শেয়ালের হামলা হয়েছে। নিশ্চয়ই মুরগিগুলো খেতে এসেছে।
এখন ঘর থেকে বের না হলে নির্ঘাত সবগুলো মুরগি খেয়ে ফেলবে। ময়না এক হাতে বাতি আর অন্য হাতে একটা লাঠি নিয়ে দরজা খুলে বাইরে বের হতে হতে বলে, হেট হেট তু এই হেট যা যা। ময়না বারান্দা থেকে উঠোনে নামতে নামতে পিছনে থেকে কেউ একজন ফু দিয়ে বাতি নিভিয়ে দিয়ে ময়নাকে ঝাপটে ধরে। ময়না ওই একদম ছেড়ে দেওয়ার পাত্র না। সে হাতের লাঠি দিয়ে অন্ধকারে আঘাত করে, কিন্তু আঘাতটা আদৌ কাউকে লেগেছে নাকি ময়না জানে না। ময়না নিজেই ছাড়াতে পাঁচটি করতেই আরেকজন কেউ এসে লাঠি নিয়ে নেয়। ময়না নিজের গলা ফাটিয়ে চিৎকার করে করে বলছে, আম্মা 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 কোথায় তুমি, বাঁচাও আমাকে। আজ ময়নার চিৎকার তার আম্মার কান পর্যন্ত যাচ্ছে না। আম্মার কান পর্যন্ত কি, এই চিৎকার তো বাড়ির বাইরে অবধি যাচ্ছে না। এত জোরে গানের আওয়াজ, তার কাছে এই সামান্য চিৎকার কিছুই না। ময়নাকে দুজন মিলে টেনে হিস্টে ঝোপের দিকে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু সামান্য একটু ফাঁক পেতেই ময়না ছুটে ঘরে আসতে চেষ্টা করে। পিছনে থেকে শফিকাজি ময়নাকে আটকাতে ময়নার দেহের যে কোনো অঙ্গ ধরতে চেষ্টা করে, কিন্তু সে শুধু ময়নার অর্ধ পুরাতন জামা ধরতে পারে। দ্রুত ছুটে যাওয়ার জন্য জামাটা নিমিষেই ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘুটঘুটো অন্ধকারে পোশাকবিহীন ময়না পালাতে গিয়েও পালাতে পারে না। শফিক হাজির নোংরা হাতের স্পর্শ পড়ে ময়নার পবিত্র শরীরে। ময়না জান দিতে রাজি, কিন্তু মান দিতে রাজি না। সে চিৎকার করে আল্লাহকে ডাকছে। আজ যেন আল্লাহ তার ডাক শুনতে পাচ্ছে না। সে একবার বলছে, আল্লাহ বাঁচাও আমাকে, আম্মা কই তুমি, আমাকে বাঁচাও, হে আল্লাহ রক্ষা করো আমাকে, ছেড়ে দে শয়তান, তোর পায়ে পড়ি ছেড়ে দে। ময়নার আর্তনাদগুলো কারো কান পর্যন্ত পৌঁছানোর জন্যই মনে হয় এখন গান শেষ হয়ে আবারও নতুন গান শুরু হওয়ার সময় হয়েছে। এই সময়ে বকুল যাচ্ছিল পাখির সাথে দেখা করতে। ময়নাদের বাড়ি অতিক্রম করার সময় বকুলের কান পর্যন্ত চলে আসে ময়নার হালকা আর্তনাদের আওয়াজ, কিন্তু সাথে সাথে আবারও গান শুরু হয়। বকুল তেমন গুরুত্ব না দিয়ে আবারও সামনে এগিয়ে যায়। কয়েক ধাপ যাওয়ার পরে সে কি শুনতে পেয়েছিল সেটা মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করে। হ্যাঁ, সে শুনতে পেয়েছে, তোর পায়ে পড়ে ছেড়ে দে। বকুল দ্রুত ছুটে আসে ময়নাদের উঠোনে। মোবাইলের ছোট্ট আলো নিয়ে ভিতরে কাউকে আসতে দেখে রতন তাকে আটকাতে চেষ্টা করে। বকুল বুঝতে পেরেছে ময়না কতটা ভয়াবহ বিপদে পড়েছে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে রতনকে প্রতিহত করে ময়নার কাছ পর্যন্ত যেতে চেষ্টা করছে। পাখি ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে বকুলকে, কিন্তু গত কয়েক মিনিট থেকে বকুল পাখির সাথে কথা বলেনি। আসলে বকুল আসার সময় বুঝতে পারে তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে। দুপুরের খাবারের পরে থেকে হলুদের মঞ্চে বসেছিল, আর পথিমধ্যে এসে এমন অনুভূতি আসায় সে নিজেকে হালকা করতে টয়লেটে যায়, আর তাতেই সামান্য দেরি হয়ে যায়। বকুলের ফোন রিসিভ না করা দেখে পাখি এবং তার বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে শুরু করে। তারা এক পা দুই পা করে এগিয়ে আসতে আসতে প্রায় চলে এসেছে। অন্যদিকে মোহনও প্রায় চলে এসেছে। বকুল রতনকে এক ধাক্কায় ফেলে দিয়ে ময়নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় এবং বলে, কে কে তুই, ছেড়ে দে ময়নাকে। কিন্তু তখনই মুরগির খোয়ারের ওপর থাকা বাঁশের কঞ্চি আর বকরির পাতা খাওয়া শুকনো ডালগুলোর সাথে মোহনের লুঙ্গি আটকে যায়। তার ওপর পিছনে থেকে রতন আবারও ঝাপটে ধরে। শফিক হাজিও বুঝতে পারছে এখানে প্রতিপক্ষ অন্য কেউ চলে এসেছে। হাজি ময়নাকে প্রায় নগ্ন করে ফেলেছে, আর এখন রতনের পিছু টানে বকুলের শার্ট খুলে যায়। রতন শার্ট উঠোনে ফেলে দিয়ে আবারও বকুলকে ধরে, কিন্তু আটকাতে পারে না। পক্ষান্তরে বকুলের শরীরে রতনের নখের আঁচল লাগে। তখনই ময়নাদের গলির সামনে উপস্থিত হয় পাখি এবং তার বন্ধুরা। বাইরে থেকে অনেকগুলো আলো দেখে শফিক হাজি এবং রতন মিলে পালাতে চেষ্টা করে, কিন্তু বকুল তাদের ধরতে যাওয়ার সময় মনে হয় আগে ময়নার কাছে যেতে হবে। তার কি অবস্থা কে জানে। আসলে এই মুহূর্তে বকুলের মাথায় কে
কোথায় আছে না আছে সেগুলো দেখার অবস্থা নেই। ময়না নিজেকে ছাড়া পাওয়ার সাথে সাথে সেখানেই দাঁড়িয়ে যায় আর বারান্দায় ঝুলে থাকা কাপড় দিয়ে নিজেকে আবদ্ধ করে নেয়। মোহন হাতে করে বড় আলোর টর্চ লাইট নিয়ে ময়নাদের গলির সামনে আসতেই পাখি মনে করে বকুল আসছে। নিজের হাত দিয়ে চোখ ঢেকে পাখি বলে ওঠে, এতক্ষণে তোমার আসার সময় হলো। দেখো, অপেক্ষা করার পরে হাঁটতে হাঁটতে প্রায় তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। মোহন এত রাতে এখানে পাখিকে দেখে অবাক হয়, সাথে আরো অবাক হয় পাখির কথাগুলো শুনে। সে সাথে সাথে লাইট ময়নাদের উঠোনের দিকে ধরে। মোহনের বিশাল বড় লাইটের আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উদম বকে বকুল নিজের আটকে যাওয়া লুঙ্গি ছাড়িয়ে নিয়ে ঠিক করে পড়ছে। মোহন দ্রুত আরো কয়েক ধাপ এগিয়ে যায়। পিছনে আসে পাখি এবং তার বন্ধুরা। হ্যাঁ, শেষ পর্যন্ত মোহনের সন্দেহ ঠিক হলো। ময়না বারান্দা অন্য কারো পরিত্যক্ত কাপড় দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছে। এমন দৃশ্য দেখার জন্য মোহন বা পাখি কেউই প্রস্তুত ছিল না। মুহূর্তে সবকিছু যেন থমকে গেল। কেউ কোনো কথা বলার আগেই বকুল ছুটে এসে মোহনকে বলে, মোহন, তুই এইদিকে যা, শয়তানগুলোকে ধরতে হবে। আজ সকলের সামনে মুখোশ খুলে দিব। মুখোশ যা খোলার তা হয়ে গেছে, নতুন করে আর কোনো নাটক করতে হবে না। বকুল এবার বাস্তবে ফিরে আসে। কি বলছে এসব মোহন? পিছনে থেকে পাখি এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় বকুলকে। পাখির বন্ধুরা ভেবেছিল পাখির হবু বোরকে দেখে তারা অবাক হবে, কিন্তু এত বেশি অবাক হবে তা ভাবতেও পারেনি। বকুল সবাইকে বোঝাতে চেষ্টা করে এখানে আসলে কি কি ঘটেছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। বিশ্বাস করবে কিভাবে? ফাঁকা নির্জন একটা বাড়িতে এক ছেলে এক মেয়ের এমন বিবস্ত্র অবস্থা স্বচক্ষে দেখে যে কেউ বুঝে যাবে এখানে কি ঘটেছে। তখনই সেখানে উপস্থিত হয় শফিক হাজি এবং পাড়ার কয়েকজন লোক। মূলত হাজি সবাইকে বলেছে গতকাল টাকা দিতে পারবে নাকি তা জানার জন্য আবারও একবার আকবরের বাড়িতে গিয়ে জেনে আসার জন্য আসবে। তার কথা অনুযায়ী সবাই এখানে এসে বকুল আর ময়নার এমন দৃশ্য দেখে। হাজির একটা চক্রান্ত ভেঙে যাওয়ার সাথে সাথে নতুন চক্রান্ত শুরু হয়। ময়নার হাতের বাতি ভেঙে যায়। সে নিজের অন্য জামা কাপড়গুলো খুঁজে না পেয়ে হাতের সামনে দুলালের গেঞ্জি ছিল, সেটাই শরীরে ঢুকিয়ে ছুটে আসে পাখির কাছে। তারপর পাখিকে অনুরোধ করে বলে, বিশ্বাস করেন, বকুল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আপনারা যা ভাবছেন তা ভুল। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। ব্যাস, অনেক হয়েছে। তোমার এই নোংরা মুখে আমার সাথে একটা কথাও বলবে না। তোমার মতো এত খারাপ আর বাজে মেয়ে আমি এর আগে আর একটাও দেখিনি। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।